কলা। কলা নামটা শুনলেই আমাদের দুটো জিনিসের কথা মনে পড়ে, একটা হচ্ছে সিঙ্গাপুরি কলা অথবা চাঁপা কলা। কিন্তু আজকে আমরা উদ্ভিদের গঠনতন্ত্রে কলা সম্পর্কিত আলোচনা করব। তো ফার্স্ট আমাদের বুঝে নেওয়া যাক যে জীবন বিজ্ঞানে বা উদ্ভিদের ক্ষেত্রে বা কোনো দেহের ক্ষেত্রে কলা বলতে কি বোঝায়। এক্ষেত্রে কলাটা সিঙ্গাপুরি কলা বা চাঁপা কলা নয়, এক্ষেত্রে কলা ইংরেজি হচ্ছে টিস্যু। অর্থাৎ ফার্স্ট আমাদের বোঝা উচিত যে টিস্যু বা কলা বলতে কি বোঝায়। না, যখন অনেকগুলো কোষপুঞ্জ বা অনেকগুলো কোষগুচ্ছ একই কার্য সম্পাদন করে অর্থাৎ একই কাজ করে, তখন সেই কোষগুচ্ছকে আমরা বলবো কলা। অর্থাৎ আমরা বুঝতেই পারছি অনেকগুলো কোষ নিয়ে তৈরি হচ্ছে কলা, অর্থাৎ একাধিক কোষ নিয়ে তৈরি হচ্ছে কলা, এবং অনেকগুলো কলা নিয়ে তৈরি হয় একটা অঙ্গ, এবং অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি হয় একটা তন্ত্র, এবং তন্ত্র নিয়ে তৈরি হয় অনেকগুলো তন্ত্র নিয়ে তৈরি হয় একটা দেহ। অর্থাৎ আমাদের দেহে আমরা বিভিন্ন রকমের তন্ত্র পাই, রেচনতন্ত্র, জননতন্ত্র, সংবহনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র। তো সেই তন্ত্রগুলো তৈরি হয়েছে বিভিন্ন অঙ্গ নিয়ে, এবং সেই অঙ্গগুলো তৈরি হয়েছে কলা অর্থাৎ টিস্যু নিয়ে, এবং সেই কলাটা তৈরি হয়েছে অসংখ্য কোষ নিয়ে। অর্থাৎ আমাদের দেহের গঠনগত এবং কার্যগত একক আমরা জানি কোষ, এবার কোষ নিয়েই তৈরি হয় কলা। আজকের ক্লাসে আমরা উদ্ভিদের কলা সম্পর্কিত আলোচনা করব। অর্থাৎ একটা উদ্ভিদের দেহে কত রকমের কলা থাকতে পারে। তো দেখো, উদ্ভিদ একটা সজীব বস্তু, তাহলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য, উদ্ভিদের শরীরে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করার জন্য অবশ্যই কলা বা টিস্যুর দরকার। তাহলে আজকে আমরা শুরু করছি উদ্ভিদ কলা বা প্লান্ট টিস্যু। তো উদ্ভিদ কলা বা প্লান্ট টিস্যু যেটা রয়েছে, সেই উদ্ভিদ কলাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করব। উদ্ভিদ কলাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করব। কি কি? না, একটি হচ্ছে ভাজক কলা, অপরটি হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলাকে ইংরেজিতে বলে মেরিস্টেমেটিক টিস্যু, অন্যদিকে স্থায়ী কলাকে বলে পার্মানেন্ট টিস্যু। আসি এবার এক একটা বিষয়। দেখো, ভাজক কলা বলতে ফার্স্ট কি বোঝায় সেটাকে বোঝো। ভাজক মানে যে বিভাজিত হতে পারে, অর্থাৎ উদ্ভিদ দেহের মধ্যে উপস্থিত সেই সমস্ত কলাকে আমরা ভাজক কলা বলবো যারা বিভাজিত হতে পারে, অর্থাৎ বিভাজনে সক্ষম। তুই ভাবো, একটা উদ্ভিদ কি করে বৃদ্ধি পাচ্ছে? একটা উদ্ভিদের মূল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কাণ্ড ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, পাতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, একটা কাক্ষিক মুকুল ধীরে ধীরে তোমার ফলে পরিণত হচ্ছে। কি করে হচ্ছে? অবশ্যই বৃদ্ধি হচ্ছে বলি। তাহলে এই যে বৃদ্ধি হচ্ছে, সেই বৃদ্ধি হচ্ছে মানে সেখানে একটা কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হচ্ছে, আর সেই একটা কোষ থেকে একাধিক কোষ যে সৃষ্টি হচ্ছে, যে কোষ থেকে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাজক কলা। অর্থাৎ ভাজক কলা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে উদ্ভিদের বৃদ্ধি হবে। তাহলে ভাজক কলা মানেও তো তাই, কোষ সমষ্টি। তাহলে তারা কি হচ্ছে? বিভাজিত হচ্ছে। অর্থাৎ ভাজক কলা এরা হচ্ছে বিভাজনে সক্ষম, অর্থাৎ এরা বিভাজিত হতে পারে। এবং এরা কোথায় থাকে আমি বললাম না, সমস্ত উদ্ভিদের যে অগ্রভাগ, সেটা মূলের অগ্রভাগ হতে পারে, সেটা কাণ্ডের অগ্রভাগ হতে পারে, সেটা পাতার অগ্রভাগ হতে পারে। এছাড়া কি পুষ্প, যে কাক্ষিক মুকুল, এমনি নর্মাল ফুল, এইগুলোতেও যেগুলো বিভাজিত হচ্ছে মানে যেগুলো বাড়ছে আর কি, বৃদ্ধি পাচ্ছে, সেগুলো সব জায়গাতেই আমরা পাবো ভাজক কলা। এবার ভাজক কলার ক্যারেক্টারিস্টিক্স কি, ভাজক কলার যে কোষগুলো কিরকম হয় সেটা একটু দেখে নেওয়া যাক। ভাজক কলার যদি কোষ দেখি, তো ভাজক কলার কোষগুলো গোলাকার, লম্বাটে কিংবা বহুভুজাকার হয়। জেনারেলি আমরা এরকম বহুভুজাকার ভাজক কলার কোষ দেখতে পাই, এবং যে ভাজক কলার কোষগুলো একদম এরকম ষড়ভুজাকৃত হয়, মৌমাছির চাকের মতো হয় অনেকটা দেখতে। এদের কোষ প্রাচীর খুব একটা বেশি স্থূল নয়, এদের কোষ প্রাচীর পাতলা হয়, এবং কোষের মধ্যে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস
বর্তমান থাকে। তবে কোষের মধ্যে কোনো রকম ভ্যাকুয়াল বা যেটাকে আমরা বলি কোষ গহ্বর, সেই ভ্যাকুয়াল বা কোষ গহ্বর কিন্তু থাকে না এবং এরা প্রত্যেকেই বিভাজনে সক্ষম। অন্যদিকে আমরা যদি স্থায়ী কলা বলতে কি বোঝায় সেটা বুঝি, কি জিনিস না, স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু হচ্ছে সেই সমস্ত কলা যারা ভাজক কলা থেকে সৃষ্ট। অর্থাৎ মনে করো এটা একটা কোষ, সেই কোষটা মনে করো বিভাজিত হয়ে এই দুটো কোষ তৈরি করলো, তখন যে কোষটা থেকে বিভাজিত হলো সেটা যদি ভাজক কলা হয়, যার বিভাজন ক্ষমতা রয়েছে, বাট স্থায়ী কলা হচ্ছে যারা উৎপন্ন হলো, এরা আর কিন্তু পুনরায় বিভাজিত হতে পারবে না, এরা উদ্ভিদের একটা নির্দিষ্ট গঠন সৃষ্টি করবে, এরা কিন্তু আর নতুন করে বিভাজিত হতে পারবে না। যেমন যেমন মনে করো তুমি এখন পড়াশুনো করছো, তুমি কিন্তু এখন পার্মানেন্ট নও, কিন্তু যে বা তোমার বাবা মনে করো তিনি পার্মানেন্ট একটা কাজে, তাহলে তিনি কিন্তু আর নতুন করে পড়াশুনো করছেন না, কেননা তিনি স্থায়ী, তিনি পার্মানেন্ট, তিনি আগে পড়াশুনো করেছেন, তিনি আগে ভাজক কলা ছিলেন, এখন বর্তমানে স্থায়ী কলায় পরিণত হয়েছে। তাহলে ভাজক কলা থেকে সৃষ্ট যে কলা উদ্ভিদের বিভিন্ন গঠন সৃষ্টি করে তাদেরকে আমরা বলছি স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। এবারে যে স্থায়ী কলা, এই স্থায়ী কলার প্রকৃতির উপর ভিত্তি করে আমরা স্থায়ী কলাকে প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সরল স্থায়ী কলা বা সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটি হচ্ছে জটিল স্থায়ী কলা বা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, আর একটি হচ্ছে বিশেষ কলা বা যেটাকে আমরা বলি ক্ষরণ কলা, মানে বুঝতেই পারছো কিছু না কিছু খরিত করে। তাহলে আমরা স্থায়ী কলাকে প্রধানত তিন ভাগে ভাগ করছি, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা এবং বিশেষ বা ক্ষরণ কলা। এখন আসি আমরা প্রত্যেকটা ভাগে আমরা একে একে আসবো। তাহলে ফার্স্ট বুঝে নেওয়া যাক যে সরল স্থায়ী কলা বলতে কি বোঝায়। তাহলে আমরা আজকে ভাজক কলা কি বুঝলাম, ভাজক কলা সম্বন্ধে কোনো ডাউট থাকলে অবশ্যই আমার যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দিয়ে দেব। দেখো সরল স্থায়ী কলা কারা? সরল মানে বুঝতে পারছো যার গঠনগত কোনো জটিলতা আমরা পাবো না, একদম সিম্পল। তাহলে সরল স্থায়ী কলা, সেই সরল স্থায়ী কলাকে আমরা আবার প্রধানত তিন ভাগে ভাগ করি। কি কি? একটাকে বলে প্যারেনকাইমা, একটিকে বলে কোলেনকাইমা, আর একটিকে বলে স্ক্লেরেনকাইমা। তাহলে সরল স্থায়ী কলা মানে যার গঠনগত কোনো রকম জটিলতা নেই, একদম সিম্পল স্ট্রাকচার। এবার এই যে সরল স্থায়ী কলা তাকে আমরা তিন ভাগে ভাগ করলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা এবং কোলেনকাইমা এরা দুজন হচ্ছে সজীব, দুজন মানে এই দুই প্রকার কোষ হচ্ছে সজীব, এই দুই প্রকার কলা হচ্ছে সজীব। অন্যদিকে স্ক্লেরেনকাইমা এটা কিন্তু মৃত। এটা খেয়াল রাখতে হবে যে সরল স্থায়ী কলার কোন উপাদানটি সজীব এবং মৃত, তোমাকে বুঝতে হবে যে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা হচ্ছে সজীব, স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত। যদি আমরা প্যারেনকাইমা দেখি যে প্যারেনকাইমা কি রকমের হয় না, প্যারেনকাইমা স্পেশালি আমরা যে স্ট্রাকচার দেখতে পাবো প্যারেনকাইমার ক্ষেত্রে, প্যারেনকাইমা কিরকম দেখতে হয় না, প্যারেনকাইমা গোলাকার হতে পারে, লম্বাকার হতে পারে, বহুভুজাকার হতে পারে। তবে প্যারেনকাইমা কোষের যে প্রধান বিশেষত্ব সেটা হচ্ছে প্যারেনকাইমা প্রতিটা কোষের মধ্যে একটা কোষান্তর রন্ধ্র থাকে। কোষান্তর রন্ধ্র মানে দুটো কোষের মধ্যে গ্যাপ। দেখো এখানে গোলাকার কোষ হলে কোষগুলোর মাঝে মাঝে দেখো এরকম গ্যাপ সৃষ্টি হয়েছে, এই যে এইগুলোকে বলে কোষান্তর রন্ধ্র বা সেল গ্যাপ। আমরা কোষান্তর রন্ধ্র দেখতে পাচ্ছি দুটো সেলের মধ্যে, এবং এই কোষগুলোর মধ্যে আমরা তো সুস্পষ্ট নিউক্লিয়াস প্রতিটাতে দেখতে পাই। তবে এই কোষগুলোতে কিন্তু আমরা কোষ গহ্বর বা ভ্যাকুয়ালও দেখতে পাই, যেটা কিন্তু আমরা ভাজক কলার মধ্যে দেখতে পাইনি। কোষ গহ্বর বা ভ্যাকুয়াল কি না, আমরা জানি কোষের ডাস্টবিন বা বজ্র রেচন পদার্থগুলো যেখানে সঞ্চয় করে রাখা হয় সেটাকে বলা হয় কোষ গহ্বর বা ভ্যাকুয়াল, যার পর্দাকে অর্থাৎ কোষ গহ্বরের পর্দা একটা একক পর্দাবৃত, যার পর্দাকে বলে টোনোপ্লাস্ট। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়। তাহলে ব্যাপারটা কি? তাহলে আমরা বুঝলাম যে প্যারেনকাইমা হচ্ছে সজীব কলা এবং যেগুলো একদম পাতলা প্রাচীর নির্মিত সজীব মানে একদম সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত কোষ গহ্বর বিশিষ্ট
এক ধরনের কলা এবং যারা প্রত্যেকেই কিন্তু সজীব এবং যাদের মেন কাজ হচ্ছে উদ্ভিদের দেহটাকে গঠন করা, অর্থাৎ উদ্ভিদ দেহের মেজরিটি পার্টে আমরা কিন্তু এই প্যারেনকাইমায় দেখতে পাবো। তবে এই প্যারেনকাইমাতে বিভিন্ন রকমের বস্তু উপস্থিত থাকতে পারে, তার উপর ভিত্তি করে প্যারেনকাইমাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন প্যারেনকাইমাতে যদি ক্লোরোফিল থাকে, অর্থাৎ প্যারেনকাইমা কোষের মধ্যে ধরো ক্লোরোফিল রয়েছে, তখন তাকে আমরা বলবো ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা অর্থাৎ প্যারেনকাইমাই, তবে প্যারেনকাইমাতে যদি ক্লোরোফিল থাকে তাকে আমরা বলবো ক্লোরেনকাইমা। 2 নাম্বার, প্যারেনকাইমা কোষই কিন্তু তাতে মনে করো বায়ু আছে। যেমন তুমি ভাবো যেগুলো জলজ উদ্ভিদ যারা, তাদের কি মানে জলে ভেসে থাকতে হবে, তাহলে জলে ভেসে থাকতে গেলে তার মধ্যে কি এয়ার রাখতে হবে, এয়ার ছাড়া কি ভাষা সম্ভব নয়। তাহলে ঠিক যে জলজ উদ্ভিদ যেগুলো আমরা দেখতে পাই তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা জলে ভেসে আছে, কেন না তাদের কোষের মধ্যে মানে প্যারেনকাইমা কোষের মধ্যে বায়ু রয়েছে এবং বায়ুযুক্ত প্যারেনকাইমাকে বলে এরেনকাইমা। এরেনকাইমা এয়ার থেকে এসছে, তাহলে এরেনকাইমা হচ্ছে বায়ুপূর্ণ প্যারেনকাইমাকে আমরা বলছি এরেনকাইমা। অন্যদিকে যদি প্যারেনকাইমা কোষের মধ্যে কোনো বজ্র পদার্থ বা কোনো রেচন পদার্থ সঞ্চিত থাকে, যেমন তুমি ভাবো বট গাছের পাতায় আমরা দেখতে পাই সিস্টোলিথ, আমরা কচু ওল প্রভৃতি গাছে দেখতে পাই র্যাফাইডস, যার জন্যই তো খেলে আমাদের গলা কুটকুট করে। তাহলে এই র্যাফাইড সিস্টোলিথ এগুলো আমরা দেখতে পাচ্ছি প্যারেনকাইমা কোষের মধ্যে। এগুলো হচ্ছে উদ্ভিদের রেচন পদার্থ। তাহলে যখন কোনো প্যারেনকাইমা কোষের মধ্যে রেচন পদার্থ উপস্থিত থাকবে তখন তাকে আমরা বলবো ইডিওব্লাস্ট। অর্থাৎ আমরা প্যারেনকাইমার বিভিন্ন রকমের প্রকার পাচ্ছি। এছাড়া আরেকটা প্রকার আমি বলে দিই, সেটি হচ্ছে প্রোসেনকাইমা কি না, যদি প্যারেনকাইমা কোষটা লম্বাটে হয় এবং পুরু প্রাচীর যুক্ত, দেখো আমরা প্যারেনকাইমাতে কিন্তু পুরু কোষ প্রাচীর পাইনি, যদি হয় যেটা মেনলি উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করছে তখন সেই প্যারেনকাইমা কোষকে আমরা বলবো প্রোসেনকাইমা। তাহলে আমরা প্যারেনকাইমার আবার বিভিন্ন রকমের নেচার পেলাম, সেগুলো কি, সেটা তোমার ক্লোরেনকাইমা হতে পারে, সেটা এরেনকাইমা হতে পারে, সেটা ইডিওব্লাস্ট হতে পারে, সেটা প্রোসেনকাইমা হতে পারে। নেক্সট আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে কোলেনকাইমা। অর্থাৎ কোলেনকাইমার কত রকমের কি ভাগ দেখা যায় বা কোলেনকাইমার এবং প্যারেনকাইমার মধ্যে ডিফারেন্সিয়েশন যদি আমরা করি কি রয়েছে। দেখো কোলেনকাইমা প্যারেনকাইমা উভয়ই কিন্তু সজীব, তবে কোলেনকাইমার ক্ষেত্রে আমরা যে কোষ, সেই কোষগুলোতে দেখব যে কোষ প্রাচীর কিন্তু একদম পুরু কোষ প্রাচীর বিশিষ্ট, যেটা অসমভাবে স্থূল মানে কোথাও দেখবো কোষ প্রাচীরটা খুব মোটা, কোথাও দেখবো কোষ প্রাচীর খুব সরু, সেটাকে বলে অসমভাবে স্থূল। অর্থাৎ কোষ প্রাচীরগুলো দেখতে হবে একদম অসমভাবে স্থূল। কেন এই অসমভাবে স্থূল, কেন প্যারেনকাইমার মতো পাতলা নয়? তুমি ভাবো এরা কোলেনকাইমা কিন্তু উদ্ভিদের সেই সমস্ত জায়গায় থাকবে যে জায়গাগুলোতে উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা বা শক্তিশালী হওয়া প্রয়োজন। ঠিক আছে, তাহলে সেই সমস্ত উদ্ভিদের অংশে থাকবে যেগুলো মেনলি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, তো সহজে ভাঙবে না। তাহলে কোলেনকাইমার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোষ প্রাচীর অসমভাবে স্থূল, বাকি সব ক্যারেক্টারিস্টিক্স মোর অর লেস প্যারেনকাইমার মতোই। তবে এই অসমভাবে স্থূলতার উপর ভিত্তি করে আমরা কোলেনকাইমাকে স্তরীভূত কোলেনকাইমা পেতে পারি, সেটা কৌণিক কোলেনকাইমা পেতে পারি, অর্থাৎ প্রতিটার কোণে কোণে রয়েছে, সেইগুলো আমরা দেখতে পারি। এবং এদেরও কিন্তু এরা সজীব, এদের প্রোটোপ্লাজম সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত এবং তোমার কোষ গহ্বর বর্তমান। তবে এদের স্থূলতার জন্য, কোষ প্রাচীরের স্থূলতার জন্য এদের মধ্যবর্তী যে কোষান্তর রন্ধ্র, সেই কোষান্তর রন্ধ্র থাকতেও পারে আবার নাও পারে, কারণ এটা ডিপেন্ড করছে স্থূলতার উপর ভিত্তি করে, বা স্থূলতার উপর এটা ডিপেন্ড করছে। কারণ যদি বেশি স্থূল হয় কোষ প্রাচীর তাহলে কোষান্তর রন্ধ্রটা ঢাকা পড়ে যাবে, যদি কম স্থূল হয় তাহলে কোষান্তর রন্ধ্রটা থেকে যাবে। নেক্সট যেটা বলে আজকের ক্লাসটা শেষ করব, কারণ জটিল স্থায়ীকলাটা আরও অনেক বড় হবে, সেটার উপর শুধু একটা ক্লাস নেব আমি, সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে এটা গেল কোলেনকাইমা, এটা কার ছবি, এটা হচ্ছে কোলেনকাইমা। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা কিন্তু আমি বললাম মৃত, এবং এরা কি হয়, এরা তন্তুর মতো দেখতে হয়, একদম তন্তুর মতো দেখতে হয় এরা।
এবং এদের যদি সেকশনাল ভিউ দেখি, দেখবো এরা একদম লম্বাটে তো, এবং এদের মধ্যেও কিন্তু কোষান্তর রন্ধ্র থাকে না। যদি দেখি এদের মধ্যেও দেখবো কোনো রকম কোষান্তর রন্ধ্র নেই। এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে সব স্ক্লেরেনকাইমা তন্তু। এবং আমরা জাইলেম তন্তুও কিন্তু এক ধরনের স্ক্লেরেনকাইমা তন্তু। পরের দিন যখন পড়বো যে জটিল স্থায়ী কলার জাইলেম তন্তু বা যেটাকে বাস্ট তন্তু বলে, সেই জাইলেম তন্তু কিন্তু আমরা দেখতে পাবো যে, বা ফ্লোয়েম তন্তু যেটাকে বাস্তুতন্তু বলে, মানে জাইলেম তন্তু, ফ্লোয়েম তন্তু, তারা হচ্ছে প্রত্যেকেই এক ধরনের স্ক্লেরেনকাইমা কলা, অর্থাৎ স্ক্লেরেনকাইমা নিয়েই কিন্তু এই ফ্লোয়েম তন্তু, জাইলেম তন্তু এগুলো গঠিত। ব্যাপারটা কীরকম, এদের মেন কাজই হচ্ছে স্ক্লেরেনকাইমার মেন কাজই হচ্ছে উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ যান্ত্রিক সুরক্ষা দাও। তুই ভাবো ঝড় হচ্ছে, গাছটা একদম বেঁকে যাচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে, খুব সহজেই কি গাছটা ভেঙে পড়ে যায়? খুব সহজেই কি তোমার পাশের বাড়ির যে নারকেল গাছটা দুলছে সেটা ভেঙে পড়ে যায়? না, সহজে যায় না। কেন যাচ্ছে না? তার কারণ প্রেজেন্স অফ স্ক্লেরেনকাইমা সেল, প্রেজেন্স অফ কোলেনকাইমা সেল, এরা থাকে বলে উদ্ভিদটা সহজে ভেঙে যাচ্ছে না, কারণ এরা যান্ত্রিক সুরক্ষা প্রদান করছে। এই স্ক্লেরেনকাইমা কোষের প্রকৃতির উপর ভিত্তি করে দু রকমের হয়। একটা যদি সরু তন্তু হয় তখন তাকে আমরা বলবো স্ক্লেরেনকাইমা তন্তু, যেটাকে আমরা জাইলেম তন্তুতে পাবো, যেটাকে আমরা ফ্লোয়েম তন্তুতে পাবো। মানে যদি এরকম মাকু আকৃতির হয় তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে আমরা বলছি স্ক্লেরেনকাইমা তন্তু। অন্যদিকে যদি এই স্ক্লেরেনকাইমায় গোলাকার হয়, প্রস্তর কোষে আমরা দেখতে পাবো যদি বিভিন্ন রকমের শেপ হয়, গোলাকার হয়, তখন তাকে আমরা বলবো স্ক্লেরাইড। স্ক্লেরাইড অর্থাৎ যদি লম্বাটে মাকু আকৃতির হয় তাকে আমরা বলবো স্ক্লেরেনকাইমা তন্তু। যদি লম্বাটে মাকু আকৃতির না হয়, যদি গোলাকার হয়, তখন তাকে আমরা বলবো স্ক্লেরাইড। যেমন তোমরা দেখবে আপেল, নাশপাতি খেতে গেলে একটু গাটা কিরকম খসখস করে, পেয়ারার ত্বকটা একটু কিরকম খসখস করে, কেন? তার কারণ তাতে প্রস্তর কোষ বা স্টোন সেল রয়েছে, যেটা এক ধরনের স্ক্লেরাইড, যেটার মেন কাজ হচ্ছে সুরক্ষা প্রদান করা, বাইরের অ্যাটাক থেকে রক্ষা করা, যান্ত্রিক সুরক্ষা প্রদান করা। তাহলে এই গেল আজকের যে প্রথম ক্লাস উদ্ভিদ কলার। সেই উদ্ভিদ কলাতে আমরা কি কি দেখলাম, সেখানে আমরা দেখলাম যে উদ্ভিদ কলা কত রকমের মেনলি হয়, এবং আমরা তার মেন ভাগের যে ভাজক কলা কি বুঝলাম। স্থায়ী কলার ক্ষেত্রে আমরা দেখলাম যে সরল স্থায়ী কলা বলতে কি বোঝায় এবং সেটি কত রকমের হয়, তার ভাগগুলো আমরা দেখলাম। পরের ক্লাসে আমরা জটিল স্থায়ী কলা সম্বন্ধে আলোচনা করব। আশা করছি আজকের ক্লাস থেকে তুমি কিছু শিখতে পেরেছো। শিখতে পারলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো, তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যাতে এই ক্লাসটা করতে পারে, এবং দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।